আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে পিডিএফগুলো। তোমাদের কিন্তু অ্যাপের মধ্যে থেকে পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফগুলোকে চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 10টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 1 × 10 = 10। 1-এর কয়ের দাগে ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229, 1129, 1230, 1029 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান। ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লির সুলতান ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি। এখানে উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। সুলতান শব্দটির অর্থ অভিনয়, কর্তৃত্ব, শৃঙ্খলা না তরুণ তুর্কি। তো সুলতান এই শব্দটির অর্থ হচ্ছে কর্তৃত্ব। ঘয়ের দাগে অল রিহলা বিবরণটি লিখেছেন ইবন বতুতা বিন কাসিম মির আমির। তো অল রিহলা বিবরণটি লিখেছেন ইবন বতুতা। শূন্যস্থান পূরণ করতে হবে হাবসি সুলতানরা ড্যাশ থেকে এসেছিলেন। এখানে অপশন রয়েছে মরক্কো, মিশর, ইথিওপিয়া না লিবিয়া। সঠিক উত্তর হবে ইথিওপিয়ার থেকে এসেছেন। এরপর শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখো রয়েছে তৈমুর লং ভারত আক্রমণ করেন ড্যাশ খ্রিস্টাব্দে। 1398, 1399, 1404 না 1405 খ্রিস্টাব্দে। উত্তরটা সঠিক হবে এখানে 1398 খ্রিস্টাব্দে। 6-এর দেখা প্রশ্ন, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি, নসরত শাহ। উত্তর হবে নসরত শাহ। এরপর হচ্ছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন টোডরমল, মালিক অম্বর, বৈরাম খান। তো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মালিক অম্বর। মুন্তাখাব উত তওয়ারিখ গ্রন্থের লেখক ছিলেন আবুল ফজল কাফি খাঁ বীরবল না আব্দুল কাদির বদাউনি। সঠিক উত্তর হবে আব্দুল কাদির বদাউনি। নেক্সট হচ্ছে ইঙ্গর দেখা প্রশ্ন, সিরিতে শক্তপোক্ত কেল্লা শহর বানিয়েছিলেন ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন না ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। এরপর টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, প্রধানমন্ত্রী, অভিভাবক না সেনাপতি। উত্তর হবে এখানে রাজস্ব মন্ত্রী ছিলেন। অল রিহলা রচনা করেন বদাউনি, ইবন বতুতা, ফেরিস্তা রাজিয়া। উত্তর হচ্ছে ইবন বতুতা। নেক্সট হচ্ছে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1538 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে, 1525 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। পাট্টা ও কবুলিয়ত চালু হয়েছিল শাহজাহান, শেরশাহ, আকবর না বাবর এর আমলে। উত্তর হবে শেরশাহের আমলে। দিল্লির প্রদীপ বা চিরাগ-ই দিল্লি বলা হতো শেখ নাসিরউদ্দিন সেলিম চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, শেখ সুহরাবর্দী নামের সুফি সাধককে। উত্তর হবে এখানে শেখ নাসিরউদ্দিন। ওকে, 2 নম্বর থেকে অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে যে কোনো 10টি। 1 × 10 = 10। সিজদা কি? দেখো, সিজদা কথার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা। প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম কি? প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম হলো সুলতান রাজিয়া। আকবরনামা কার লেখা? আকবরনামা হচ্ছে আবুল ফজলের লেখা। এরপর হচ্ছে শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠাতা কে? তো শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠাতা হচ্ছেন শাহজাহান। বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ? বাদশাহ শব্দটি ফার্সি শব্দ। উলেমা কাদের বলা হতো? ইসলামী শাস্ত্রীয় পণ্ডিত ব্যক্তিদের আলিম বলে। 1-এর বেশি আলিমকে উলেমা বলা হয়। ঠিক আছে। এরপর বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান গঙ্গু। নেক্সট হচ্ছে বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। এখানে ইবন বতুতা এটা হবে আমাদের বেমানান শব্দ। এরপর শূন্যস্থান পূরণ করতে হবে। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দেন ড্যাশ। এখানে উত্তর হবে রানা সংগ্রাম সিংহ। ঠিক না ভুল লিখতে হবে। নগর শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে, তো এটা হচ্ছে ভুল হবে। টয়ের দাগে খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। চিরাগ-ই দিল্লি কাকে বলা হতো? চিরাগ-ই দিল্লি বলা হতো শেখ নাসিরউদ্দিনকে। টোডরমল কে ছিলেন? এখানে উত্তর হবে দেখো টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। এরপর বীরবলের আসল নাম কি? তো বীরবলের আসল নাম মহেশ দাস। তারপর 3 নম্বর দাগে 2-3টে বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 2 × 4 = 12। জাপ্তি কি? আকবরের আমলে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে বলা হতো জাপ্তি। জাপ্তি কথাটি এসেছে
কথা থেকে, যার অর্থ হচ্ছে নির্ধারণ। সুল-ই-কুল কি? সুল-ই-কুল যেটা দেখো, সম্রাট আকবর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপন করে সাম্রাজ্যকে শক্তিশালী করার উদ্দেশ্যে এক উদার, মানবিক, পবিত্র ও নমনীয় ধর্মীয় আদর্শ গ্রহণ করেন। তিনি ধর্মীয় ক্ষেত্রে যে উদারতা ও সহনশীলতার নীতি গ্রহণ করেন তা সুল-ই-কুল বা ধর্ম সহিষ্ণুতা নীতি নামে পরিচিত। গয়ের দেখা হচ্ছে হজরত-ই-দিল্লি কেন বলা হতো? মধ্যযুগে বাগদাদ ছিল ইসলাম সভ্যতার প্রধান কেন্দ্র, কিন্তু বাগদাদের দুরবস্থার ফলে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এর ফলে দিল্লির নামই হয়ে গিয়েছিল হজরত-ই-দিল্লি। গয়ের দেখা হচ্ছে জিজিয়া ও তুরস্ক দণ্ড কি? জিজিয়া কিনা কিছু মুসলমান শাসক তার রাজ্যের অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর নিতেন, বিনিময়ে অমুসলমান প্রজারা পেতেন জীবন, ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা। এই কর ছিল মাথাপিছু হিসাবে। এরপর তুরস্ক দণ্ড কিনা কোনো হিন্দু রাজা জিজিয়া করের অনুকরণে মুসলমান প্রজাদের থেকে কর নিতেন, যার নাম তুরস্ক দণ্ড। তুর্কিদের বা মুসলমানদের উপরে চাপানো করের নাম তুরস্ক দণ্ড। 15 দেখা প্রশ্ন, মনসবদারি প্রথার দুটি বৈশিষ্ট্য লেখো। মনসবদারি প্রথার দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, মনসবদারদের নিয়োগ করতেন বাদশাহ স্বয়ং এবং তাদের পদোন্নতিও তার উপরে নির্ভর করত। 2 নম্বর, মনসবদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। 4 দেখা প্রশ্ন, কাকে কেন চিরাগ-ই-দিল্লি বলা হয়? দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিন চিরাগ-ই-দিল্লি নামে পরিচিত ছিলেন। দেওয়ালির সময় হিন্দু মুসলমানরা একসঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিন চিরাগ-ই-দিল্লির দরগায় আলোর উৎসব পালন করত। 4 নম্বর দাগে 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 3 × 4 = 12। কয়ের দাগে হচ্ছে ইকতাদারদের দায়িত্ব কী ছিল? তো ইকতাদাররা নিজ নিজ এলাকায় সরকারের প্রাপ্য রাজস্ব আদায় ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন। রাজস্বের একাংশ দিয়ে ইকতাদাররা একদল সেনাবাহিনী পোষণ করতেন এবং সুলতানের প্রয়োজনে তা সরবরাহ করতে থাকতেন। এইভাবে ইকতাদাররা তাদের আদায়কৃত রাজস্ব থেকে নিজেদের বেতন, প্রশাসনিক ব্যয় ও সেনাদের পোষণ বাবদ খরচ বাদ দিয়ে বাকি অর্থ সুলতানের নিকট পাঠাতেন। পরের দেখা হচ্ছে দহশালা ব্যবস্থা কি? 1850 খ্রিস্টাব্দে আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। আকবর বুঝেছিলেন রাজধানীর শস্যের মূল্যের সঙ্গে অন্য জায়গার শস্যের মূল্য মিলছে না। রাজধানীর শস্য মূল্য ছিল বেশি, সেই হিসাবে চললে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হবে। তাই আকবর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করেন। আগের 10 বছরের তথ্যের ভিত্তিতে চালু এই ব্যবস্থাকে বলে দহশালা বন্দোবস্ত। এই রাজস্ব ব্যবস্থা চালু করতে আকবরকে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল। তাই এই ব্যবস্থার নাম হয় টোডরমলের বন্দোবস্ত বা টোডরমল বন্দোবস্ত। পরের দেখা হচ্ছে হুন্ডি কি? হুন্ডি হলো এমন একটি লিখিত শর্তহীন আদেশ যা এক ব্যক্তির নির্দেশ অনুযায়ী অন্য এক ব্যক্তি লিপিবদ্ধ করেন এবং নির্দেশনামায় উল্লেখিত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা হয়। হুন্ডি এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণের একটি ব্যক্তিগত পর্যায়ের কৌশল, যা মুঘল আমলে চালু হয়েছিল এবং আজও প্রচলিত আছে। এরপর ঘয়ের দাগে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে সংস্কৃতির বিস্ময়কর উন্নয়ন হয়েছিল। এদের সময়ে বাংলা ভাষা ও সাহিত্য, স্থাপত্য প্রভৃতি বিষয়ের উন্নতি ঘটেছিল। এই সময়ে সুলতানদের অন্য ধর্ম মতে বিশ্বাসী মনোভাব ও তাদের ধর্মীয় উদারতা বাংলার সব ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বা একে অপরের সঙ্গে মিলিত হওয়ার মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছিল। উমর দাগে টিকা লিখতে হবে দিন-ই-ইলাহি সম্পর্কে। বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হলো সুলহ-ই-কুল, দিন-ই-ইলাহি হলো এই নীতিটি বাস্তব প্রতিফলন।
এবার দেখে টিকা লিখতে হবে এখানে দিল্লির লালকেল্লা সম্পর্কে। দিল্লিতে অবস্থিত লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের দ্বিগুণ। এর পূর্ব দিকে যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরীক্ষা। দুর্গের চারটি বড় দরজা ও দুটি ছোট দরজা আছে। এর মধ্যে এক ভাগে ছিল রাজপরিবারের বাসস্থান ও অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর। সেই সময় এটি বানাতে খরচ হয়েছিল 91 লক্ষ টাকা। দুর্গ ও শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া জলবাহী নালাগুলিকে বলা হতো নেহর-ই বিহিসত বা স্বর্গের খাল। এগুলিকে ইসলামী রীতির সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক ভাবা হয়। ওকে, 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো দুটি। 5 × 2 = 10। কয়ের দাগে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি পর্যালোচনা করুন। তো আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি। আলাউদ্দিনের সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ সুলতানের হাতে ছিল। আলাউদ্দিন পুরোপুরি একটি বিরাট সৈন্যদল গঠন করেন এবং সমস্ত সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। তিনি বাজারের সমস্ত জিনিসের দর নির্দিষ্ট করে দেন। তিনি বাজার দর দেখাশোনা করার জন্য শাহান-ই মান্ডি ও শাহান-ই রিসায়ত নামে 2 রাজ কর্মচারী নিয়োগ করেন। এছাড়া সুলতানের ঠিক করা দামের চেয়ে কোনো বিক্রেতা দাম বেশি নিলে এবং ক্রেতাকে ঠকালে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। আলাউদ্দিন সাধারণ মানুষের সুবিধার্থে রেশন ব্যবস্থা চালু করেন, প্রজারা যাতে সঠিক সময়ে খাদ্যশস্য ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পেতে পারে। সুলতানরা সবসময় তাদের কাছে মজুদ রাখতেন। তাদের সঠিক সময়ে প্রয়োজনীয় জিনিস যোগান দিতে সুলতান খুবই দায়িত্বশীল ছিলেন। পরের দিকে আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করো। তো আকবরের রাজপুত নীতি, প্রথম আমরা লিখছি ভূমিকা। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্য বীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরাও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধ নীতি। বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের অর্থাৎ জাহাঙ্গীরের সঙ্গেও রাজপুত রাজকন্যার বিবাহ দেন। উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারীলাল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসাবে নিযুক্ত করেছিলেন। এরপর বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের ওপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। এরপর যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেওয়াড়, রণথম্ভর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়াড়ের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। গোয়ের দাগে তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে জানানো লেখন। তো তুগলকি কাণ্ড কারখানা। মোহাম্মদ বিন তুগলককে ঐতিহাসিকরা খামখেয়ালি ও পাগলা রাজা বলে অভিহিত করেছেন। তার কাজকর্মকে তুগলকি কাণ্ড কারখানা বলে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিকদের মতে মোহাম্মদ বিন তুগলক ছিলেন অস্থির চিত্ত, ধৈর্যহীন ও রাগী মানুষ। তার গৃহীত পরিকল্পনাগুলি সময়োপযোগী ছিল, কিন্তু তা বাস্তবায়িত করার মানসিকতা সুলতানদের না থাকার জন্য পরিকল্পনাগুলি ব্যর্থ হয়। তাই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। এরপর কৃষি বিভাগের লক্ষ্য ব্যর্থ। বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল। প্রজারা বাড়তি কর দিতে পারেনি, ফলে তারা বিদ্রোহ করে। সুলতান বাড়তি কর মকুব করে দেন এবং নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতানরা তকাভি ঋণ বা প্রকল্প চালু করেছিলেন। এর ফলে সুলতানি রাজকোষ দেউলিয়া হয়ে পড়েছিল। তামার মুদ্রা প্রচলন। তার তাম্র মুদ্রার
প্রচলন নীতি উপযুক্ত নজরদারির অভাবে ব্যর্থ হয়। একটি কম মূল্যের এবং সহজলভ্য ধাতুর মুদ্রা প্রচলনে যে ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বা উচিত তা না করায় সারা দেশ নকল মুদ্রায় ভরে যায়। রাজধানী স্থানান্তরকরণ। অন্যদিকে রাজধানী স্থানান্তরের সময় সুলতান অত্যন্ত কঠোরতার সঙ্গে দিল্লির সমস্ত মানুষকে দৌলতাবাদে যেতে বাধ্য করেছিলেন। নেক্সট হচ্ছে আসলে রাজধানী স্থানান্তরের জন্য কেবল সরকারি দপ্তর কর্মচারী ও দলিল দস্তাবেজ নিয়ে গেলেই চলতো, সাধারণ নাগরিকদের দৌলতাবাদে নিয়ে যাওয়ার দরকার ছিল না। এই সত্যটি তিনি বুঝতে চাননি। অভিযানের ক্ষেত্রেও সুলতান অদূরদর্শিতার পরিচয় দেন। কারাজল অভিযানে খাদ্যাভাব ও প্রতিকূল আবহাওয়া ও পার্বত্য উপজাতির আক্রমণে সুলতান বাহিনী চূড়ান্ত বিপর্যস্ত হয়। ঘরের দেখা হচ্ছে শাহজাহানবাদ নগরের বর্ণনা দাও। তো শাহজাহানবাদ নগরের বর্ণনা আমরা লিখছি, দেখো। শাহজাহানবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করত নানা ধরনের বাড়িতে। রাজপুত ও উচ্চ পদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকতেন। ধনী বণিকরা টাল দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকতেন। সাধারণ ব্যবসায়ীরা থাকত নিজেদের দোকানের উপরে বা পিছনের দিকের ঘরে। সবচেয়ে বড় ও সুন্দর বাড়িকে বলা হতো হাভেলি। এর থেকে নিচু স্তরের বাড়িকে মকান ও কোঠি বলা হতো। সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। এছাড়া ছিল আলাদা বাংলো বাড়ি। বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুঁড়ে ঘর ছিল। এইসব কুঁড়েতে সাধারণ সৈনিক, দাসদাসী, কারিগর প্রমুখ মানুষজন থাকতো। কুঁড়েতে আগুন লেগে মাঝে মধ্যে অনেক লোক গবাদি পশু মারা যেত বলে জানা যায়। তবে বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি থাকত। শাহজাহানবাদের প্রধান রাজপথ ছিল দুটি। রাজপথকে বাজার বলা হয় কারণ তার দুপাশে সারিবদ্ধ দোকান ছিল। কোনো উৎসবে সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে পরব উদযাপন করত, যেমন দেওয়ালির সময় হিন্দু মুসলমান একই সঙ্গে। দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন চিরাগ দিল্লির দরগায় আলোর উৎসব পালন করত। মহরমে শিয়া ও সুন্নি সম্প্রদায় যৌথভাবে অংশ নিত। দেখো, এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চাইলে তোমরা এর সমস্ত পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারো আমাদের অ্যাপ থেকে। গুগল প্লে স্টোর গিয়েও কিন্তু অ্যাপটিকে তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের এই ভিডিওটাকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।